স্যার আসবো? ইয়েস। স্যার, প্রীতম ফোন করেছিল। রাকিব বদমাইশটাকে ধরেছে। ফার্ম হাউজের দিকে নিয়ে যেতে বলেছি। একটা অন্ধকার রুমে ঢুকতে ঢুকতে বলল। গুড, ভ্যারি গুড। সো স্যার, ক্যান ইউ গো নাও? ইয়েস, লেটস গো। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ফার্ম হাউজের উদ্দেশ্যে। এদিকে রাকিব একজন সাংবাদিক, যে একজন ধরিবাজ লোক। বিশ্বাসঘাতকতার অপরাধে তাকে ধরে আনা হয়েছে ফার্ম হাউজের বাগানে। একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে তাকে। চারপাশে এত এত বডিগার্ড দাঁড়িয়ে আছে রোবটের মতো। রাকিব হাসানকে মারধরও করা হয়েছে, তাই মাথাটা ছিমছিম করছে। এমন সময় গেটের সামনে এসে থামলো গাড়ি। পলাশ গাড়ি থেকে বেরিয়ে গাড়ির লকটা খুলে দাঁড়াতেই গাড়ি থেকে বেরিয়ে এলো লম্বা হ্যান্ডসাম একটা ছেলে। হাইট 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং উজ্জ্বল শ্যামলা বর্ণ, গালে খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটটা লালচে খয়েরি, চুলগুলো ছোট মাঝারি সাইজ করে অসাধারণ কাট। শহরে মেয়েদের ক্রাশ স্লেটের প্রথম একজনেরই নাম সাফন রেজা তীব্র, শহরে টপ মাফিয়া দি রয়্যাল কিং গ্রুপের লিডার। সানগ্লাস চোখে দিয়ে দাঁড়াতেই তীব্র ইলেকট্রনিকে টান বসাতে বসাতে সামনের দিকে এগোতে লাগলো। তীব্রকে দেখে রাকিব হাসানের শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, হৃদয় স্পন্দন গতি বেড়েই চলেছে। একটা চেয়ার টেনে রাকিবের সামনে রাখা হলো। তীব্র চেয়ারটাতে বসে রাকিবের দিকে তাকালো, তারপর হাতের ঘড়ির দিকে তাকাতে তাকাতে বলল। বাড়িতে থেকে যখন বের হয়েছিলেন, বউ বাচ্চার থেকে বিদায় নিয়ে বের হয়েছিলেন? স্যার মানে মানেটা জেনেও কেন না জানার ভান করছেন? সোজা উত্তর না দিয়ে। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, এবারের মতো ক্ষমা করে দিন স্যার, আর হবে না স্যার এমনটা। তার মানে বউ বাচ্চার থেকে বিদায় নেননি? প্রীতম, ইয়েস স্যার। রাকিব সাহেবের ফোন থেকে ওনার বাড়িতে ফোন দাও। বেচারি বউ খাবার টেবিলে খাবার নিয়ে বসে থাকবে। বলে দাও রাকিব আর ঘরে ফিরবে না। স্যার ও, আপনি কথা বলবেন? ঠিক আছে, মরার আগে শেষ ইচ্ছা পূরণ করতে হয়। প্রীতম, ফোনটা রাকিব সাহেবকে দিও, উনি নিজেই বিদায়টা নিক। শিওর স্যার, এই নিন। রাকিবের দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল। স্যার প্লিজ। কান্না স্বরে ফোন হাতে নিতে নিতে বলল। তাড়াতাড়ি বিদায় পর্ব, শেষ দিন, আমার হাতে সময় কম। হ্যালো হ্যাঁ হ্যালো। হ্যালো বলো, কখন ফিরবে? হ্যাঁ, রাত কত হয়েছে ঘড়িতে দেখেছো? আমার হয়তো আর ফেরা হবে না। কি যা তা বলছো? রাকিব কথাটা বলতে যাবে ঠিক তখনই তীব্র চোখের ইশারায় প্রীতম ফোনটা কেড়ে নিল। স্যার আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দিন স্যার। বিশ্বাসঘাতকতা আর কথা দিয়ে কথা না রাখা, দুটো ব্যাপার না আমি খুব ঘৃণা করি। অপরাধ যেটাই হোক না কেন, আমি একবারের বেশি কাউকে ক্ষমা করি না। আর আপনি সেই সুযোগটা নিশ্চয়ই পেয়েছিলেন, কিন্তু কুকুরের লেজ তো কখনো সোজা হয় না। আপনি শোধরাননি, সেই আবারও একই কাজ করলেন। সো আর ইউ রেডি মিস্টার রাকিব হাসান? স্যার 3, 2, 1। বড়ির রিভলভারের হ্যামার চেপে শুট করে দিল। রক্তাক্ত হয়ে রাকিব নিচে পড়ে গেল। রিভলভারটা প্রীতমের হাতে দিয়ে টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে চলে গেল। স্যার, আমাদের মিটিং ছিল কাল সকালে মিস্টার আদিত্য রায়ানের সাথে। ওটা কি ফাইনাল করে দিব? দাও। ওকে স্যার। And listen, now I will rest now, so don't disturb me, okay? ওকে স্যার। আর রাহেলাকে বলো মাকে সময় মতো খাইয়ে দিতে। ওকে স্যার। তীব্র রুমে যেতেই ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। খুব বেশি ক্লান্ত লাগছে আজ। লন্ডন। তীব্র গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে মার্কস। প্রতি সেকেন্ডে অজস্র ঘাম ঝরছে মার্কসের। পেছন থেকে কেউ তাড়া করছে। মার্কসের গাড়ির পেছনে আরও কয়েকটা গাড়ি লেগেছে। হাইওয়েতে উঠেছে, ব্রিজের মাঝখানে এসে মার্কসের গাড়িটা থেমে যায়। অনেক চেষ্টার পরও গাড়িটা চলল না। গাড়ি থেকে নেমে সামনের দিকে দৌড়াতে শুরু করলো আর পেছনের দিকে তাকাচ্ছে। হঠাৎ পেছন থেকে সামনের দিকে ঘুরতেই মার্কস থেমে গেল। এবার আর বুঝতে দেরি হলো না, মার্কসের সে আর শত চেষ্টা করলেও বাঁচতে পারবে না। সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে দুটো মেয়ে বেরিয়ে এলো, সাদা শার্ট, কালো কোট আর কালো প্যান্ট, চোখে সানগ্লাস পরা। গাড়ি থেকে বেরিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে রইলো। গাড়ির সামনের ডোরটা খুলে এবার কেউ একজন বেরিয়ে এলো, যাকে দেখে মার্কসের রক্ত চলাচল বন্ধ হয়ে এলো।
হ্যাঁ, আর কেউ নয়, গল্পের হিরোইন মিশান খান, লন্ডনের টপ ইয়াং মাফিয়া প্লাস গ্যাংস্টারের মধ্যে একজন, যার টার্গেট কখনো মিস হয় না। বাবার একমাত্র মেয়ে, বাবার প্রফেশনেই মেয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইনি জাতে মেয়ে হলেও কাজকর্মে আর চাল চলন বৈশিষ্ট্য সম্পূর্ণ ছেলেদের মতো। নারী মন নাকি নরম হয়, কিন্তু এর ক্ষেত্রে সম্পূর্ণই আলাদা। ভিতরে দয়া মায়া নেই বললেই চলে, যার কোনো দুর্বলতা নেই বললেই চলে। নিজেকে এমনভাবেই গড়েছে, কালো রঙের শার্ট আর কালো প্যান্ট পরা, লম্বা স্ট্রেট চুলগুলো ঝুটি করা, মাথায় ব্ল্যাক সানগ্লাস, চোখে এক হাতে বন্দুক নিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে এগোচ্ছে মার্কসের দিকে। I wonder how bravo you are. Leave me. Do you know how long time you race with me? আমাকে ছেড়ে দাও, আমি পেন ড্রাইভ সম্পর্কে কিছু জানি না। হ্যাঁ, আমি জানি তো তুমি কি জানো আর কি না জানো। পেন ড্রাইভটা দাও। নো, আই ক্যান নট। কেন? I cannot just leave me. Oh, really? Will you still now with your decision? ও তাই বুঝি, তুমি তোমার ডিসিশনে অনড় থাকবে, তাই তো? Yes. ওকে, কিন্তু এখন? বন্ধু কপালের দিকে তাক করে বলল, No. Do not do this. এক কথা বারবার বলার পছন্দ করি না আমি। Please do not kill me. Take this pen drive hard. You are. দয়া করে আমাকে মারবেন না, এই নিন পেন ড্রাইভ। এই তো বাছা ধন, লাইনে এসেছো। টেক দ্যাট ফ্রম হিম। ইয়েস ম্যাম। কক্সি মার্কসের থেকে পেন ড্রাইভটা নিতেই মিশন একটা ডেভিল স্মাইল দিয়ে মার্কসের দিকে গান পয়েন্ট করে বলল, দুঃখিত মার্কস, তোমাকে না মারলে আমার শান্তি হবে না। সামান্য পেন ড্রাইভের জন্য আমাকে এতটা খাটালে, তার শাস্তি তো পেতেই হবে। Please forgive me. Give me a chance to life. I will go back to my country. গুড বাই মার্কস। রিভলভারটা শুট করে দিল মার্কসের মাথায়। রিভলভার বডিগার্ডের হাতে দিয়ে গাড়িতে উঠল। হঠাৎ মিশনের ফোন আসতেই মিশন চোখের সামনে ফোনটা নিয়ে হেসে দিয়ে রিসিভ করলো। হাই ড্যাড। Hi, my sweet doll. Where are you? ইন দ্য কার। What time you will come? আই এম কামিং রাইট নাও ড্যাড। Okay, I am waiting. ড্যাড, What? আমাদের পেন ড্রাইভটা পেয়ে গেছি। Well done, my dear. I am just proud of you. ওকে, বাই ড্যাড, সি ইউ সুন। Okay, my princess. ড্রয়িং রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করছে মিশনের বাবা রফিক ভুঁইয়া। রাইহান খানের কেয়ারটেকার বলল, স্যার, একটা কথা বলবো? হ্যাঁ বলো। স্যার, মিশন মামনি এই প্রফেশনে আমার পরে অনেক প্রোগ্রেস হয়েছে আমাদের। ও আমাদের জন্য লাকি, কিন্তু আমাদের এটাও মাথায় রাখতে হবে, লন্ডনের প্রত্যেকটা মাফিয়া সবার টার্গেটে মিশনকে টপকানো। মিশনকে অনেক বেশি সতর্ক হয়ে চলতে হবে। তা ঠিক বলেছো, কিন্তু কি করব বলো? মিশনকে এটা, ওর চলাচলটাও বেপরোয়া, যখন তখন লাইফ রিয়েক্ট দিয়ে বেরিয়ে যায়। এটা আমি ওকে বারবার বোঝাতে ব্যর্থ হই। ও আমার একমাত্র মেয়ে। যতদিন আমাকে তোমরা মেয়ে ভাববে না, ঠিক ততদিনই আমাকে নিয়ে এই আতঙ্কটা থেকে যাবে তোমাদের। আরে আমার মামুনিটা এসে গেছে। ইয়া, এই নাও তোমার পেন ড্রাইভ, যেটা টেনশনে তুমি ঘুমাতে পারছিলে না। দ্যাটস গ্রেট। আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, কেউ যেন ডাকাডাকি না করে। ওকে মামুনি, যাও। মিশন উপরে নিজের রুমে চলে গেল। হেই প্লাটাম, জি স্যার। ডিড শি আন্ডার দ্য টুডে? জি স্যার। ওকে, নাও ইউ ক্যান গো। রফিক, জি স্যার। কাকে নিয়ে আমরা ভয় পাই বলো তো? আমার মনে হয় না আমার মিশন মামুনি কেউ টপকানো তো দূরে থাক, ওকে ছুতেও পারবে না। স্যার, আমারও তাই মনে হয়। অনেক ভাগ্য করে এমন মেয়ে পেয়েছেন স্যার, একদম অলরাউন্ডার।
মেয়েটার মায়ের মৃত্যু ওকে আরও বেশি কঠিন করে দিয়েছে। স্যার থাক, অতীত নিয়ে আর ভাবতে হবে না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। আজকে মিশন এমনটা না হলে মিশনকেও আপনি হারিয়ে ফেলতেন মায়ের সাথে সাথে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। পলাশ কোথায়? স্যার পলাশ আজকে মিটিংয়ের ব্যবস্থা করেছে, আপনি রেডি হয়ে নিন। মিস্টার আদিত্য রায়হান এসে গেছে। ওকে, আই এম কামিং। ওয়েলকাম মিস্টার সাফওয়ান রেজা। থ্যাঙ্কস অ্যান্ড সরি ফর লেট। ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। থ্যাঙ্কস। তাহলে কথা না বাড়িয়ে আসল টপিকে আসি। ইয়া শিওর। লেটস কাম টু দ্য পয়েন্ট। হ্যাঁ অবশ্যই, এটা হলো আমাদের বাজেটের মধ্যে পার্টনারশিপ অ্যান্ড দিস ইজ দ্য মোর ইম্পর্ট্যান্ট, সি দ্যাট। আদিত্য তীব্রকে ফাইলের ব্যাপারটা বলেই যাচ্ছে। তীব্র মন দিয়ে তার কথা শুনছে। একটা সময় এসে আদিত্য বলল, প্রজেক্টটা যদি আপনার ভালো লাগে এখানে একটা সাইন করে দিলে ভালো হতো। আমাদের গ্যাংয়ের সব কিছু করার আগে সব কিছু একটা স্ট্যাম্পের মাধ্যমে গুছিয়ে করি, সো প্লিজ। ইয়া শিওর। বলেই তীব্র পকেট থেকে রিভলভার বের করে রিভলভার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। হোয়াট দিস ইজ মিস্টার সাফওয়ান, আপনি পেন না বের করে পিস্তল কেন? আমাদের গ্যাংয়েরও একটা রুলস আছে, আমরা পেন দিয়ে নয় পিস্তল দিয়ে সব কিছু স্টাম্প করে রাখি। আপনি যদি তৈরি থাকেন তাহলে স্টাম্পটা রেডি করি। আদিত্য আর বুঝতে দেরি হলো না, সেও রিভলভার বের করে তীব্রর দিকে তাক করলো। তীব্র মুছিয়ে এসে দিয়ে বলল, একজন পুলিশ অফিসার হয়েও এত কাঁচা কাজ কি করলেন? এসআই জোনায়েদ হোসেন, আমাকে টপকানোটা এত সহজ আর এত সাহস হলো কি করে আপনার, সেটাই বুঝতে পারছি না। আমাকে কি কোনো চিপা গলির মাস্তান মনে হয় দেখে? জুনায়েদ খেমে যাচ্ছে। এটা ভেবে এত নিখুঁতভাবে কাজ করার পরও কি করে তীব্র জেনে ফেললো সে আদিত্য নয়। জানি কি ভাবছেন, আমি কি করে চিনে ফেললাম তাই তো? বলছি উত্তেজিত না হয়ে বসুন, এক গ্লাস পানি খান, আমি আপনাকে সব ক্লিয়ার করে দিচ্ছি। জুনায়েদ চেয়ারে বসে ডকডক করে পানি খেলো। এবার বলি শুনুন, আপনাদের মতো কিছু বেড়াল যে পিছু নেবে সেটা তো আমি জানি। এমনি এমনি তো আর এই শহরের টপ মাফিয়া হয়নি। আপনি মোশাররফের গ্যাংয়ের একজন পালিত বিড়াল যে টাকার লোভে পুলিশের পোশাকে নোংরামি করেন। আরে ভাই, আমরা খারাপ, আমরা তো সেটা গর্ব করে বলি, কিন্তু আপনাদের পেশা তো হলো ভালো সৎ, তাহলে সৎভাবে চলুন না। যাই হোক, মেইন পয়েন্টে আসি। মোশাররফ আমাকে টপকানোর জন্য অনেক চেষ্টা করে, এবার আমাকে টপকানোর জন্য কোনো চাল চালবে না কে জানে, তাই আমি আগে থেকেই সব প্ল্যান সাজিয়েছি। এয়ারপোর্টে আসার পর আমার গ্যাংয়ের লোক সেজে যে আদিত্য রায়হানকে আপনারা নিয়ে গেছেন সে আসলে আদিত্য নয়। আদিত্য এসেছে আজকের সকালের ফ্লাইটে, আর যাকে আপনারা নিয়ে গেছেন সে একজন আমার গ্যাংয়ের ফ্যান মাত্র। সো ইয়োর গেম ইজ ওভার মিস্টার জুনায়েদ হোসেন। দেখো আমি একজন আইনের লোক, আমাকে কিছু করতে পারবে না তুমি। তাই নাকি? আমি তো আইনের লোককে মারি না, আমি মারবো আমার সাথে একজন জালিয়াতিকারীকে। বলেই তীব্র জুনায়েদকে শুট করে দিল। জুনায়েদ কিছু করার আগেই রুমের ভেতরে গুলির আওয়াজ পেয়ে গার্ডরা ভেতরে আসতে তীব্র রুমটাকে পরিষ্কার করতে বলল। ইলেকট্রনিক সিগারেট খেতে খেতে বাইরে চলে গেল, অন্য একটা জায়গায় আদিত্যর সাথে ডিল করতে গেল। মে আই কাম ইন ম্যাম? ইয়েস কাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। ম্যাম টেক ইউর কফি প্লিজ। থ্যাঙ্কস। মিশন কফি নিয়ে খেতে লাগলো। রোজ একটা চিরুনি এনে মিশনের মাথা আশ্রয় দিতে লাগলো। মিশনের চুলগুলো অনেক ঘন কালো আর লম্বা। মিশন দেখতে পুরো একটা পরীর মতো। ওর চোখ দুটো অনেক মায়াবী, ঘন পাপড়ি চোখে, ঠোঁট লাল গোলাপি, গায়ের রং পুরাই দুধে হলুদ। তবু মিশন একটা বারো আয়নাতে নিজেকে দেখে না ও সৌন্দর্য। ও শুধু দেখতে পায় হিংস্র মায়াহীন এক মিশনকে, যে শুধু মাফিয়াগিরি ভালো পারে। মানুষ মারতে একটা বার হাত কাঁপে না। যতবার মিশনের মায়ের মৃত্যুর কথা মনে পড়ে ততই মিশন নিজেকে আরও বেশি হিংস্র রূপে প্রকাশ করতে চায়। মিশনের ভেতরটা পাথরের মতো। ম্যাম, tonight is our meeting with Germany Rocket Gang. ওকে।
get ready for the meeting. ওকে ম্যাম। সন্ধ্যা থেকে একটা নাইট ক্লাবের দিকে যাচ্ছে মিশন আর তার গার্ডরা। ক্লাবটা ব্রিটিশ মিউজিয়ামের পাশে। ভিতরে ঢুকেই মিশনকে চেয়ার টেনে বসে দেওয়া হলো। মিশন বসে আসে। যাত্রাতে ডিল করবে সে এখনো আসেনি। মিশন পায়ের উপর পা তুলে বসে ফোন টিপছে আর ঘড়ি দেখছে। পাশেই ডিক্সে নাচানাচি করছে টিজেন যারা। মিশন জুস বারের সামনে বসে জুস খাচ্ছে আর অপেক্ষা করছে। কিছুক্ষণ অপেক্ষা করার পর এলো তার ক্লায়েন্ট। অন্ধকারের মধ্যে মিটিমিটি আলো জ্বলছে। গার্ডরা জ্বালানো লোকটি এসেছে। মিশন পেছনে তাকাতেই দেখতে পেল লোকটি আসছে। মিশনের দিকেই মিটিমিটি আলোতে চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে না। একটু কাছে আসতেই যার চেহারাটা স্পষ্ট হয়ে উঠল। একটা ইয়াং হ্যান্ডসাম ছেলে, দেখতে খুব সুদর্শন, ধবধবে ফর্সা, গায়ের রং কম আলোতে ফুটে উঠেছে। মিশনের সামনে এসে দাঁড়িয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ সিট ডাউন। মিস্টার সাইদি বিন আসাদ? ইয়া শিওর, নাইস প্লেস। ইয়া, I know. Nice to meet you. I do not like being late. Oops, sorry for late. I just heard you are so beautiful to see. I saw it is my own yes today. You are really. আমি শুধু শুনেছি আপনি দেখতে অনেক সুন্দর। আজকে নিজের চোখে দেখলাম আপনি সত্যিই। মিশন প্রচণ্ড রেগে ওনার কথার মধ্যেই বলে উঠল, So let's come to the point. It's it. ও ইয়ে। আসাদের সাথে আসা লোককে ইশারা করতে একজন এসে আসাদের হাতে ব্রিফকেস দিল। আসাদ ব্রিফকেসটা খুলে মিশনের দিকে ঘোরালো। ব্রিফকেসের ভেতর অনেকগুলো গোল্ড বার। মিশন একটা একটা হাতে নিয়ে দেখছে। এটা জার্মানির সব থেকে দামি গোল্ড বার। আর একটা ব্রিফকেস খুলে মিশনের দিকে দিল। সেটাতে প্লাটিনাম বার। মিশন সবগুলো দেখে দেখে বলছে কোনটা কোন টাইপের। আসাদ মিশনের এমন প্রতিভা দেখে অবাক, কারণ এসব বার কেউ খালি চোখে দেখে বুঝতে না পারে কোনটা কোন টাইপের। আর মিশন শুধু হাতে নিয়ে একটু নেড়ে চেড়ে দেখে বলে দিচ্ছে কোনটা কোন টাইপের। That's good, but some bar are noise. That's are not always. Wow, I am fascinated by your experience. Do you know why I am the top mafia in London? Why not? I know you are such a brilliant girl, and your knowledge and attitude are the top in the city. And that's why our gang want to deal with you. So please do not take too much without main topics. I do not like this. Okay. Please don't be angry. এবার মিশন একটা ব্রিফকেস খুলে আসাদের দিকে দিল। আসাদ সব দেখতে লাগলো। অনেক প্রিন্সেস রিভলভার, অনেক উন্নত মানের, সব নিউ মডেল। আসাদের সব ধরনের অস্ত্র পছন্দ হলো। মিশনের সাথে ডিলটা ফাইনাল করে নেয়। ডিল ফাইনাল করে বাড়ি ফিরল। তখন কেউ একজন গাড়ি থামিয়ে দিল। মিশন বিরক্ত নিয়ে গাড়ি থেকে বেরিয়ে এলো। সামনে একটা ছেলে, চশমা পরা। ছেলেটা মিশনের জন্য পাগল। মিশনকে খুব ভালোবাসে। ছেলেটা অনেক ভালো বলে মিশন ছেলেটাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে দেয় কোনো খারাপ ব্যবহার না করে। তবুও ছেলেটা মিশনের পিছু পড়ে আছে। এবার মিশন অনেকটা বিরক্ত হয়ে ছেলেটার দিকে বন্দুক নিয়ে যাচ্ছে। ছেলেটা ভয় পাচ্ছে খুব, তবুও দাঁড়িয়ে আছে। What is your problem? What? I love you. Just get lost. How you do not understand? I am the biggest mafia in London and you are a goodbye. Go find a good girl like you. No, Mishan. I love you. Just shut up. I am fed up. Now I will just kill you. Please, Mishan, be cool and understand. Enjoy it.
এবার মিশন ছেলেটার কপালে রিভলভার ঠেকে হুমকি দিতে লাগলো। ছেলেটা এবার থামলো, এক দৌড়ে চলে গেল। মিশন এবার হেসে দিয়ে বাসায় চলে গেল। মিশন ফুল খুব পছন্দ করে। ছাদের সুইমিং পুলের পাশে নানান রকমের ফুল গাছ মিশন নিজ হাতে রোপণ করেছে, আর সেগুলোর পরিচর্যা মিশন নিজে করে, কাউকে করতে দেয় না। রাতে মিশন ছাদে দাঁড়িয়ে কফি খাচ্ছে আর ফুল গাছগুলো দেখছে ঘুরে ঘুরে। পেছন থেকে হঠাৎ মিশনের বাবা মিশনকে ডাকলো। মিশান বাবা, ইয়াহ ড্যাড। বলছিলাম কি একটা আবদার করব, না করিস না বাবা প্লিজ। বিয়ের টপিক বাদ দিয়ে সব আবদার রাখতে রাজি। না মানে বলেছিলাম নীলিমার বিয়ে ঠিক হয়ে গেছে। ওয়াও, নীলিমা আপুর বিয়ে? হ্যাঁ, তোর চাচ্চুরা আবদার করেছে। তুই তো বাংলাদেশে যাস না, সেই তোর মা বাবা মারা যাওয়ার পর আর যাসনি। নীলিমার বিয়েতে না গেলে নীলিমা খুব মন খারাপ করবে, আর বাড়ির সবাই। ড্যাড, তুমি তো জানোই বাংলাদেশে আমার সব থেকে দামি জিনিসটা হারিয়ে এসেছি, আমার মাকে। ওই দেশের প্রতি আমার ঘৃণা ধরে গেছে। ওরকম করে বলিস না মা, হাজার হোক আমাদের পিতৃ পরিচয়, দিন শেষে আমরা বাঙালি। প্লিজ মা, না করিস না। নো ড্যাড, তুমি যাও, আমি যাব না। আর না হয় এক কাজ করো, সবাইকে লন্ডন নিয়ে আসো, এখান থেকেই অনেক ধুমধাম করে বিয়ে দেই। তাই কি হয়? এমন করিস না মা। বাবা চল না প্লিজ। বললাম তো না। নীলিমা তোকে ফোন করবে, পারলে ওকে না করিস। প্লিজ ড্যাড। নীলিমা আপুকে টানছো কেন? আপুর সাথে আমি খারাপ ব্যবহার করতে চাই না। তোর একটা মাত্র চাচাতো বোনও, আর ওর বিয়েতে যাবি না? ছোটবেলায় ও তোকে কত আদর করতো। হ্যাঁ, তার জন্যই আমি আপুর সাথে খারাপ ব্যবহার করতে পারি না। আপু আমাকে অনেক ভালোবাসে, জানি আমি। শুধু আপু না, তোকে সবাই খুব ভালোবাসে। আর তোর বাকি ভাই বোনগুলো, সে জ্যোতি, সারা, সাফাত, সাইমন, রাফিজ, সবাই তোকে নীলিমার বিয়েতে চাই। উফস, ঠিক আছে যাব। ইমোশনাল ব্ল্যাকমেল করছো সবাই মিলে। যাব, হয়েছে। থ্যাঙ্কস বাবা। আর বলতে হবে না, জানি। ওখানে গেলে পুরো বাঙালি মেয়ে সেজে থাকতে হবে। এই প্যান্ট শার্ট নট অ্যালাউ, এই তো। ঠিক আছে যাও, আমি একটু একা থাকতে চাই। ওকে বাবা। আকাশের দিকে তাকিয়েছে মিশন। মা মারা যাওয়ার পর আকাশের তারার মাঝেই মাকে খুঁজে নেয় মিশন। রাতে এক নজরের জন্য হলেও তারা দেখতে আসে মিশন। ছোটবেলায় মা বলতো, প্রিয় মানুষ হারিয়ে যাওয়ার পর আকাশের তারা হয়ে যায়। সুইমিং পুলে সাঁতার কাছে তীব্র, পুলের সাইড দিয়ে গাটরা দাঁড়িয়ে আছে। এর মাঝে প্রদীপ বলে উঠল, স্যার, আপনার কাজিন কল করেছে। কে? স্যার, ইফতি। উফস, রিসিভ করো। প্রদীপ ফোন রিসিভ করলো আর তীব্রকে হাতে ব্লুটুথ দিল। তীব্র কানে ব্লুটুথ লাগাতেই ওপাশ থেকে ইফতি বলে উঠল, সমাজ জামাত থেকে নিজেকে আলাদা করতে চাইছো? আরে আমার ভাইটা রেগে আছে যে। রাগ করার মতো কাজ করলে তো রাগ করবই। আমি আবার কি করলাম? আমার বিয়ের কয়দিন বাকি আছে। বিয়ে তো সামনের সপ্তাহে, আমি তো যাবই বিয়েতে। তো সমস্যা কোথায়? হ্যাঁ সেটা তো বুঝলাম, বিয়ের শপিংটা কবে করব বলো তো? যেখানে তোমাকে ছাড়া আমি ঈদের শপিং করি না, সেখানে বিয়ের শপিং আমাকে তোমায় ছাড়া করতে হবে। ওকে ওকে, কুল ডাউন ব্রো, বি কুল। আমি যাব তো, কবে যাব বলো? কাল নীলিমার কাজিন আসবে লন্ডন থেকে, শপিং তো একসাথেই করব। তাহলে পরশু শপিংয়ে যাব। ওকে ওকে, আমি যাব। অনেক দেরি আছে পরশু, এত আগে বলার কি হলো? আগে ভাগেই বলে রাখলাম, পরে যেন কোনো এক্সকিউজ না দিতে পারো, তাই বলে রাখলাম। ওকে ব্রো, যাব। বাসা থেকে বের হওয়ার আগে আমাকে জাস্ট একটা কল দিও। ওকে। আর শোনো, বাড়িতে সব গেস্ট এসে গেছে, তোমাদের তো কোনো পাত্তাই নেই। মিনিমাম ফুপিকে তো বাসায় দিয়ে যাও। ওকে, আজকেই পাঠাচ্ছি মাকে। এবার শান্ত হয়েছ তো? এবারে ফোনটা রাখো, আমি বাইরে যাব কাজে। ওকে বাই। বলেই তীব্র রুমে চলে গেল।
রেডি হয়ে বেরিয়ে যেতে লাগতে মায়ের কাছে গেল। রহিমাকে বলল মায়ের সব জামা কাপড় গুছিয়ে নিতে, সন্ধ্যায় মামার বাসায় পাঠাবে। তীব্রর মা হুইল চেয়ারে বসে আছে। একটা দুর্ঘটনার কারণে তীব্রর বাবাকে হারিয়েছে, আর সেই ঘটনা তীব্রর মায়ের সামনে হয়েছিল বলেই মা কোমায় চলে গিয়েছিল, আর কোমা থেকে সে সুস্থ হয়ে ফিরে না, প্যারালাইসিস হয়ে আছে। তীব্র মায়ের সামনে যেয়ে বসলো। মায়ের কপালে একটা চুমু খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। হয়তো আবার কারো প্রাণ নিতে বেরিয়ে গেল। ইজ ম্যাশান রেডি? She did not let us enter into the room. Madam is alone in the room. মিশান, বাবা হয়েছে তোমার? ড্যাড, আই এম কামিং। ওকে, আই এম ওয়েটিং দেয়ার। ওয়েট জাস্ট 5 মিনিটস। রেডি হয়ে মিশন নিচে নামতেই রায়হান হা হয়ে তাকিয়ে আছে মেয়ের দিকে। একটা ব্লু কালারের চুড়িদার পরেছে, হাতে নীল চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক, চুলগুলো বেনি করে সামনে দিয়েছে। আজকে পুরাই বাঙালি মেয়ে মনে হচ্ছে। মিশন হয়তো এরকম সাজছেই ছোটবেলায় সেজেছিল। বাবা অবাক হয়ে তাকিয়ে আছে, তার মেয়েটাকে এত সুন্দর লাগছে। স্যার, মিশান মামুনিকে তো আজকে পুরোই মেয়ে লাগছে। আমি তো ভুলেই গিয়েছিলাম মিশান মেয়ে। তা যা বলেছো রফিক, আমার মেয়েটাকে কি অসাধারণ লাগছে। এভাবে তাকিয়ে আছো কেন? তোমরা আমার দিকে, আমাকে কি আজীব লাগছে না কি? না বাবা, তোকে অনেক বেশি মিষ্টি লাগছে রে। ও, বাট সামথিং ইজ মিসিং অফ ইউ। হোয়াট? কখনো তো হাসো না বাবা। এই সাজটার সাথে একটু হাসলে আরো মিষ্টি লাগবে বাবা। ড্যাড, তুমি ভালো করেই জানো মিথ্যে বলা আর মিথ্যে অভিনয় দুটোই আমার অপছন্দের। সো আমাকে এই ফেক মাস্ক নিয়ে থাকার অ্যাক্টিং করতে বলো না প্লিজ। আমি আমার সর্বোচ্চটা সেজেছি তোমাদের জন্য। দ্যাট ইজ এনাফ। আমার পক্ষে আর সম্ভব নয়। ওকে 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 বাবা, কুল ডাউন, চলো এখন। স্যার, মন খারাপ করবেন না। জানেনই তো চোখের সামনে মায়ের মৃত্যুটা মিশানকে অনেক বড় ধাক্কা দিয়েছে, যা ওর ঠোঁট থেকে হাসিটা কেড়ে নিয়েছে। জানি না আমার মেয়েটার হাসি আবার কবে ফিরে আসবে। সবাই বেরিয়ে পড়ল এয়ারপোর্টের উদ্দেশ্যে। মিশনদের নিজস্ব প্লেন আছে, ওটা সেটা করেই যাবে। প্লেনে উঠে গেল। সিট বেল্ট লাগিয়ে মিশন মাথা হেলা দিয়ে চোখ বন্ধ করে রইল। মিশনের বাবা বুঝতে পারলো কেন মিশন এমন মনমরা হয়ে আছে। কিছু না বলল, সেও বসে পড়ল অন্য সিটে। কুয়াকাটা সি বিচের ধারে দাঁড়িয়ে আছে তীব্র, পিছনে গাটরা, আর সামনে দাঁড়িয়ে আছে একজন লোক। তীব্র বন্দুক ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর বলছে, আপনার সাথে আমার না ওই একটা জায়গায় মিল, মিস্টার প্রশান্ত শাহ। আমিও মিথ্যা বলায় এক্সপার্ট, আপনিও মিথ্যা বলায় এক্সপার্ট। মিলটা শুধু এখানেই, আর পার্থক্যটা হলো আমার মিথ্যে বলার রাইট আছে, কিন্তু আপনার নেই। এটা কোনো ব্যাপার না, কিন্তু সমস্যাটা হলো আপনি সবার সাথে মিথ্যা বলতে বলতে কার সাথে মিথ্যা বলেছেন সেটা ভুলে গেছেন। তীব্র সব সহ্য করলেও মিথ্যা সহ্য করবে না। পাওয়ার আছে বলে আপনি যা খুশি তাই করতে পারেন না। জাস্ট শ্যাট আপ। জীবনের শেষ সময় এসে দাঁড়িয়ে এত কথা ফুটছে কি করে? হ্যাঁ, দেখুন, আমায় যেতে দিন, ভালো হবে না বলছি। তীব্র রাগে নাক ফুলিয়ে চোখ বন্ধ করে নিঃশ্বাস ছেড়ে 1 সেকেন্ড দেরি করলো না। বন্দুক শুট করে দিল প্রশান্তর বুকে। লেপটি নিচে পড়ে গেল। পলাশের হাতে পিস্তলটা দিয়ে চলে গেল। প্রশান্তর লাশটাকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে হলো। গাড়িতে উঠেই ঢাকা রওনা হলো তীব্র। ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে ল্যান্ড করলো মিশনদের প্লেন থেকে নেমে এয়ারপোর্টের ভেতরে ঢুকতেই মিশনকে সামনে থেকে জড়িয়ে ধরল নীলিমা। কেমন আছিস বোন? ভালো, তুমি? এতক্ষণ খুব নার্ভাস ছিলাম, সত্যি। তুই আসবি কিনা ভেবে। এখন খুব ভালো আছি। তাই বুঝি? হ্যাঁ রে, কতদিন পর দেখা হলো। তুই তো আর বাংলাদেশে আসিসই না। আমারই যেতে হয় লন্ডনে তোকে দেখতে। আহা, পুরনো কথা বাদ দাও তো আপু। এখন চলো, আমার মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। হ্যাঁ, চল চল। এয়ারপোর্টের নীলিমা আর ওর বাবা ওদের রিসিভ করতে এসেছে। সবাই গিয়ে গাড়িতে উঠলো।
বাসা যাওয়ার উদ্দেশ্যে। ঢাকা মিরপুর 1 মিশনদের দাদার বাসায় এসে পৌঁছে গেল সবাই। বাড়িতে এত লোকজন, মিশন একটু অন্যরকম, বেশি মানুষের আনাগোনা পছন্দ করে না। আর নীলিমা মিশনকে এত ভালোবাসে যে মিশনের মন স্পষ্ট পড়তে পারে। মিশনকে নিয়ে নীলিমা মিশনের রুমে দিয়ে গেল। মিশন ফ্রেশ হয়ে নিল, বিছানায় আচ্ছয় আছে। এমন সময় নীলিমা মিশনের রুমে নক করলো। মিশান, আসবো? হ্যাঁ আপু, আসো। নে, শরবতটা খেয়ে নে। আপু, সার্ভেন্ট থাকতে তুমি কষ্ট করে আনতে গেলে কেন? আমার বোনটাকে ভালোবেসে একটু শরবত খাওয়াতে ইচ্ছে হয়েছে। আর কি বলছি এই মেয়ে? ওকে দাও, তুমিও না পারো আপু, বাচ্চাদের মতো করো। মিশন শরবতটা খেয়ে নিল। নীলিমা খুব সুন্দর একটা মিষ্টি মেয়ে, ধার্মিক, সহজ সরল, শান্তও বটে। ইপ্তি একজন বিশাল ধনী বিজনেসম্যান। ওর সাথে ইপ্তির সম্পর্ক হয়, আর এখন ইপ্তি নীলিমাকে বিয়ে করতে যাচ্ছে। ছোটবেলা থেকেই নীলিমা মিশনকে খুব ভালোবাসে, অনেক আদর করে মিশনকে। আপু, বল। আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? দেবো না মানে? অবশ্যই দেবো, আয়। নীলিমা খাটে বসলো। মিশন নীলিমার কোলে মাথা রাখলো। মিশনের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মিশন চোখ বন্ধ করে আছে। তোর মনে আছে মিশান, ছোটবেলায় আমি নিজের মাথায় চুল আঁচড়াতে পারতাম না ঠিক মতো, কিন্তু তোর চুল আঁচড়ে দেওয়ার লোভ হতো খুব। আর তোর চুলে চিরুনি দিতেই এত জটলা পাকাতাম। তারপর ছোট ভাই এসে আমাদের চুল ঠিক করে দিত। বাদ দাও না আপু, অতীত মনে করে কি লাভ বলো? মায়ের কথা মনে পড়বে বলেই ইগনোর করে গেল। হ্যাঁ। ইপ্তি ভাইয়া তোমার অনেক ভালোবাসে, তাই না আপু? হ্যাঁ, একদম তোর মতো। আমার মতো মানে? এই যে তুই যেমন ভালোবাসিস অনেক, কিন্তু তোর প্রকাশটা কম তেমন। তাহলে তোমার কপাল পুড়েছে। কেন? আমি তো রোমান্টিক না, তার মানে তোমার বড় রোমান্টিক না। তোমার মতো একটা মিষ্টি মেয়ে এমন একটা তিতা মানুষের সাথে থাকলে তোমার জীবনও তো তিতা হয়ে যাবে। তাই বুঝি? দুষ্টু হাসি দিয়ে মিশনের নাক টেনে দিয়ে বলল, তাহলে শোন, আমার মিষ্টি ভালোবাসা দিয়ে সব তিতা কাটিয়ে দেব। ওহ, তাহলে তো ভালোই। হ্যাঁ, আর শোন, কাল কিন্তু আমরা সবাই শপিংয়ে যাচ্ছি। কে কে যাচ্ছি? আমাদের বাড়ি থেকে আমরা সব কাজিন আর বউ দিদি, আর ভাইয়া যাবে কিনা বলতে পারলাম না। ঠিক আছে, বুঝলাম, কিন্তু বৌদিদি কোথায় দেখলাম না তো? রেহানকে স্কুল থেকে আনতে গেছে। ওহ, রোহানটা মনে হয় বড় হয়ে গেছে অনেক। পাক্কা বুড়ো একটা, এত দুষ্টু কি বলবো। বাচ্চা আছে, এখনই তো দুষ্টুমি করার বয়স। জানিসও না, তোর নাম শুনলে খুব ভয় পায়। কেন? আমি আবার কি করলাম? ওই যে গত বছর যে লন্ডনে সবাই বেড়াতে গিয়েছিলাম, তখন যে ছেলে রাস্তায় মাস্তানি করছিল, তুই তাকে গুলি করেছিলি, সেটা রোহান দেখেছিল। বাংলাদেশে আসার পরও সেটা বলেছে। তারপর থেকেই তোর নাম শুনলেই ভয় পায়। কিন্তু ও তো লন্ডনও থাকাকালীন স্বাভাবিকই ছিল। আরে, ও তো ভয় পেয়েছিল অনেক। ও আচ্ছা, বুঝেছি। বিকেলের মধ্যে মিশনের সব কাজিন এসে পড়ল। সবার সাথে কথা বলছে, ভালোই মিশছে মিশন। মিশনের বাবা মিশনকে দেখছে অবাক হয়ে। প্রথমবার মিশন এতটা স্যাক্রিফাইস করছে। যে মিশনের কোনো ফ্রেন্ড সার্কেল নেই, সেই মিশন সব কাজিনদের সাথে কেমন মিশে গেছে। মিশন সবসময় একা থাকতে পছন্দ করে, মানুষের আনাগোনা একদম পছন্দ না ওর। আজ ওকে দেখে সত্যিই খুব অবাক লাগছে। যে মিশন সবসময় ছেলেদের মতো পোশাক পরে, ছেলেদের মতো করে চলে, সে আজ স্বাভাবিক বাঙালি মেয়েদের মতো সেজেছে। কে বলবে এই মেয়ে একজন টপ গ্যাংস্টার মাফিয়া? মিশনের বাবাও একজন মাফিয়া, কিন্তু মিশন অল্প বয়সে ওর বাবার থেকে উপরে উঠেছে। মিশন লন্ডনে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে ভার্সিটিতে সব থেকে ভালো রেজাল্ট করেছে, কিন্তু মাফিয়া পেশাটাই বেছে নিয়েছে। স্যার, কি দেখছেন এত অবাক হয়ে? আমার মেয়েটাকে দেখে আমি চিনতে পারছি না রফিক, ও কতটা বদলে গেছে একদিনে। স্যার, ছোট মুখে একটা বড় কথা বলি, মিশন মামনি বদলায়নি, শুধু অল্প সময়ের জন্য নিজেকে অন্য রূপে রেখেছে। ভেতরে ভেতরে সেই হিংস্র মিশানই আছে।
কি সব বলছো? জি স্যার, আজকে আসার সময় মিশন মার্ডার করেছে জানেন? কখন করলো? যখন আমরা বাংলাদেশে আসার উদ্দেশ্যে প্লেনে উঠেছিলাম, মিশন আমাকে বলল। আঙ্কেল, তুমি ড্যাডকে নিয়ে যাও, আমি একটু আসছি। মিশন এই বলে অন্যদিকে যেতে লাগলো আর সবগুলো গার্ডদের রেখে গেল। আমার একটা খটকা লাগলো, তাই আমি ওর পিছনেই। ও আমাদের প্ল্যান থেকে অনেকটা দূরে গেল, স্টেডিয়ামের লাস্ট প্রান্তে একটা হেলিকপ্টারের কাছে, কিন্তু ও ওড়না দিয়ে মুখটা ঢেকে যাচ্ছিল। আমার আরও বেশি খটকা লাগে সেখানে যে কারোর সাথে কথা বলল না মিশন। আর ওই হেলিকপ্টারটার কাছে যাওয়ার আগেই হেলিকপ্টারটা উড়ে যায়, আর নিচে কিছু লোক ছিল, তাদেরকে অন্যদিকে নিয়ে কথা না বাড়িয়ে ডাইরেক্ট তাদের পেটের মধ্যে শ্যুট করে দেয়, তারপর চলে আসে। আর তারপর প্লেনে ওঠার পর থেকে দেখি ও কেমন একটা মনমরা হয়ে আছে। দেখে মনে হলো কিছু একটা ভাবছে। আমি ওকে জিজ্ঞেস করলাম না কিছু, বাট বাংলাদেশে আসার পর মিশন আমাকে ডেকে বলল, আঙ্কেল, মনে হচ্ছে এবার বাংলাদেশে বেশ কিছুদিন থাকতে হবে। এই বলেই ও চলে গেল। আমার বুঝতে আর বাকি রইল না মিশনের বাংলাদেশে আসার জন্য অন্য কোনো উদ্দেশ্য আছে। কি বলছো? এত কিছু ঘটে গেছে আমি জানি না? মিশন আমাকে বললো না একবারও? স্যার, আমার মনে হয় মিশন চায় না আপনি এইরকম একটা আনন্দময় সময় অন্য কিছু নিয়ে ভাবেন। পাগলি মেয়ে আমার। মাঝে মাঝে ভাবি জানো, এই মেয়ে না থাকলে কি হতো আমার। লন্ডনের মতো দেশে বাঙালি হয়ে আজ করে খাওয়াটা চারটিখানি কথা না। আই অ্যাম প্রাউড অফ মাই ডিয়ার। জি স্যার, মিশন আপনার খুব টেক কেয়ার করে। রাত্রিবেলা মিশন রুমে এসে একা একা বসে ল্যাপটপে কাজ করছে। মিশনকে দেখে ওর সব কাজিনরা ভয় পায়। এইরকম একটা উৎসব মুখর সময় সবাই কত মজা করছে, আর মিশন আলাদা রয়েছে। কেউ এসে ওকে ডাক দেওয়ার সাহসও পাচ্ছে না। এদিকে নীলিমাও ফোনে ইপ্তির সাথে কথা বলায় ব্যস্ত। একমাত্র নীলিমার বড় ভাই নিলয়, এরা দুইজন সাহস পায় মিশনের সাথে ফ্রিলি কথা বলতে। নিলয় সেও ব্যস্ততার পলিটিক্স নিয়ে। ল্যাপটপে কাজে মগ্ন হয়ে আছে মিশনের কেয়ারটেকার জেসি এসে মিশনকে কফি দিয়ে যায়। এমন সময় মিশনের বাবা মিশনের রুমে এলো। বাবা, কাজ করতেছি। ইয়াহ ড্যাড। ব্যস্ত কি খুব? না, খুব বেশি না। কি বলবে বলো? না কিছু না, এমনি দেখতে এলাম। ওকে। মিশন, ইয়াহ, প্লিজ টেল। মে আই নো হোয়াট ইজ ইউর প্ল্যান ইজ বাংলাদেশ? মিশন ওর বাবার দিকে তাকালো, তাকিয়ে বলল, ড্যাড, তুমি তো ভালো করেই জানো আমার প্রতিটা সাকসেসের পেছনে সিক্রেট থাকে। আমাকে কি কখনো দেখেছো কারোর সাথে প্ল্যান শেয়ার করতে? ওকে সরি বাবা, আসলে বাংলাদেশে তোমার কোনো প্ল্যানিং চলছে, এটা ভেবেই খুব জানতে ইচ্ছে করছিল। আই এম সরি টু সে ড্যাড, আমি বলতে পারবো না। তুমি এসব নিয়ে একদম ভেবো না। বিয়ে বাড়ি মজা করো। ওকে বাবা, বেস্ট অফ লাক। থ্যাঙ্কস ড্যাড। হ্যালো, বলো। কোথায় তুমি? এখন ঢাকার বাইরে আছি, ঢাকার দিকে ব্যাক করছি। ও ওকে, কালকে বিকেলে রেডি থেকো, কিন্তু কালকে শপিংয়ে যাব। মনে আছে, আসবো তো। হ্যাঁ সেটাই মনে করিয়ে দেওয়ার জন্যই ফোনটা করেছি। এক কাজ করো না, ফুপি তো আমাদের বাড়িতে এসেছে, তুমিও এসে পড়ো। না, আমার কাজ আছে, যেতে পারবো না। আমি কাল আসছি। ওকে, রাখছি তাহলে। বাই। ইপ্তি আর তীব্র সমবয়সী, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওদের। ইপ্তির প্রতিটা শুভ কাজে তীব্রকে ছাড়া চলেই না। ইপ্তি দেশের বাইরে পড়াশোনা করে বাবার বিজনেস সামলাচ্ছে, আর ওইদিকে তীব্র ইউএসএ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ে গোল্ড মেডেল নিয়ে বাংলাদেশে এসে মাফিয়া পেশাটাই বেছে নিয়েছে। তীব্রর বাবা একজন মাফিয়া ছিলেন, একটা দুর্ঘটনায় মারা যান তিনি। পরদিন বিকালে সবাই রওনা হলো শপিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। মিশনরা সবাই একসাথে যাবে বলে কেউ আলাদা আলাদা গাড়িতে গেল না, একটা বড় হাইস নিয়ে যাচ্ছে ওরা সবাই। রাস্তায় সবাই খুব মজা করছে। মিশন, নীলিমা, নিলয় এর বউ শ্রেয়া, তার ছেলে রোহান, মিশনের দুই ফুপুর ছেলে মেয়ে
সারা, সাইমন, রাফা, রাতুল, ফুফাতো ভাই বোন সবাই কলেজে ভার্সিটিতে পড়ে। পেছনে কয়েকটা গাড়ি গাটরা আসছে। এদিকে ইপ্তি, তীব্র, ইপ্তির 3 বন্ধু এই কয়জন গেল শপিংয়ে। পেছনে অবশ্য তীব্রর গাটরা রয়েছে। সবাই বসুন্ধরাতে গেল। নীলিমারা শপিং মলের ভিতরে ঢুকতে না ঢুকতেই ইপ্তিরা এসে গেল। যাক, অ্যাট লাস্ট টাইমলি এসেছেন আপনি। কত ভাগ্য আমার। মানে কি বোঝাতে চাইছো তুমি? আমি লেট করি? অবশ্যই। ভালো। বাই দ্য ওয়ে, মিশন কোথায়? ও হ্যাঁ, দাঁড়াও, মিশানকে ডাকছি। আর তুমি না বলেছিলে তীব্র ভাইয়াও আসবে? কোথায় সে? এসেছে, ভেতরে আসছে। ওহ, ওকে। সবাই শপিংয়ের জন্য জামা কাপড় দেখছে আর মিশান এক জায়গায় দাঁড়িয়ে ফোন টিপছে। নীলিমা ডাক দিতেই বাধ্য মেয়ের মতো নীলিমার কাছে গেল। মিশান, এই হলো। হাই ব্রো। হ্যালো। বাহ, চিনে ফেলেছিস? ইয়া। মিশন, তোমার ছবিতে তোমাকে যতটা সুইট লাগে বাস্তবে কিন্তু তুমি তার থেকে 1000 গুণ বেশি সুইট। কেন, আমার বোন কি কম নাকি কোথাও? হুম। তোমার বোন তো সুইট, তুমি তার থেকেও সুইট। মিশান, তুই তো দেখছি বিয়ের আগে আমার বরের চোখ কেড়ে নিয়েছিস। কেন এই কথা বলছো কেন? জানো না তুমি শালি আধা ঘরওয়ালি? এইরকম ইয়ারকি মিশনের একদম পছন্দ না হওয়া সত্ত্বেও নীলিমার মুখের দিকে তাকিয়ে চুপ করে রইল। এরই মধ্যে তীব্র চলে এলো। ইপ্তি মিশন আর নীলিমার সাথে পরিচয় করিয়ে দিল। হাই হ্যালো পর্ব পর্যন্ত সীমাবদ্ধ রইল। মিশন এক নজর তীব্র দিকে তাকিয়ে আর ওর দিকে তাকায়নি। তীব্র এক নজর তাকিয়ে আর তাকালো না। সবাই শপিং নিয়ে ব্যস্ত। মিশন শপিং মল থেকে সরে এসে ক্যাফেতে চলে গেল। বসে বসে কফি খাচ্ছে আর ফোন টিপছে। এদিকে তীব্র, সেও একই অবস্থা, ক্যাফেতে বসে কফি খাচ্ছে। দুজন দু টেবিলে বসে আছে, কেউ কারো দিকে তাকানোর প্রয়োজন মনে করছে না। মিশন চোখে তীব্রকে একটু করে দেখো না দেখার ভান করে আছে, কিন্তু তীব্র একবারের জন্যও তাকায়নি। কফি শেষ দিয়ে বিল পেমেন্ট করতে যাবে ঠিক তখন মিশন খেয়াল করলো দুটো ছেলে মিশনের দিকে নজরে তাকিয়ে কী যেন বলাবলি করছে। মিশন পাত্তা না দিয়ে পেমেন্ট করে শপিং মলে থেকে গেল। ছেলে দুটো মিশনের পিছু পিছু গেল। মিশন চুপচাপ শুধু চোখে দেখছে। দোস্ত দেখেছিস মেয়েটা কি হেব্বি দেখতে? হ্যাঁ রে, কেমন জানি বিদেশি বিদেশি ভাব আছে। মাওটা সেই হবে রে, একে তো পটিয়েই ছাড়বো। আমাদের চেহারাকে কম নাকি, দুজনে একজন পটাতে পারবোই, মজা তো পরে দুইজনই নিব। না রে, এই মেয়েটাকে পড়াতে পারলে আমি একেই বিয়ে করব। কি হাইট, কি গায়ের রং, কি সুন্দর তার রূপের বৈশিষ্ট্য, এ নারীর সব কিছুই পারফেক্ট আছে। ছেলে দুটি বলাবলি করছে আর মিশনের পিছু নিচ্ছে। সবাই শপিং নিয়েই ব্যস্ত। মিশন একটা সময় নিরিবিলি জায়গার দিকে গেল। সামনে ছায়াতে দেখতে পেল ছেলে দুটো ওর দিকেই আসছে। মিশন ডেভিল স্মাইল দিয়ে ছায়া থেকে চোখ সরালো। তারপর ব্যাগ থেকে গান বের করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। ছেলে দুটো মিশনের হাতের গানটা খেলনা পিস্তল ভেবে হাসাহাসি করছে। দোস্ত মেয়েটা আমার খেয়াল করছে বোধহয়, তাই খেলনা পিস্তলটা বের করে আমাদের ভয় দেখাচ্ছে। মেয়েটা হেভি ট্যালেন্টেড রে। মিশন ডেভিল স্মাইল দিয়ে ছেলে দুটোর দিক ঘুরল, ঘুরে বন্দুকটা ওদের দিকে তাক করলো। ছেলে দুটো হেসেই যাচ্ছে। মিশন বন্দুকটা নিচের দিকে টার্গেট করে এক স্পিডে 3-4টা গুলি করলো। ছেলে দুটো ভয় পেয়ে গেল। এত সত্যিকারের পিস্তল, ভয় ছেলে দুটো এক দৌড়ে চলে গেল। কি রে মিশান, কোথায় থাকিস তুই? কখন থেকে খুঁজছি তোকে। কেনাকাটা করবি না নাকি? এই তো এই দিকেই ছিলাম। বলো, কেন খুঁজছিলে? ম্যাডাম, আমার সবাই জামা কাপড় নিচ্ছি, আপনি নেবেন না? আপু, তুমি তো জানোই আমার কোনো চয়েস নেই এসব ব্যাপারে। তুমি কিছু একটা কিনে নাও, যা নিবি তাই পরবো। বাপরে, এই প্রথম কোনো নারীর মুখে এমন কথা শুনলাম। ভাবা যায় এইগুলা মেয়ে মানুষ শপিং করতে পছন্দ করে না। মিশান, দেখ তো এই জামাটা কেমন লাগে তোর। আহা আপু, নাও না, তোমার পছন্দ মতো যা নিবে তাই পরবো। এসবের মধ্যে আমায় টেনো না। মিশান, তুই না একটা জাতা। নীলিমা মিশনের জন্য জামা দেখছে। মিশন শুধু নীলিমার পেছন পেছন যাচ্ছে আর ফোন টিপছে। আর ওদিকে সব কাজিন, বৌদিদি, নিলয়, ভাইয়া সবাই নিজেদের জন্য জামা নেওয়ায় ব্যস্ত। তীব্র এতক্ষণে ইপ্তির কাছে এলো ইপ্তির জামা চয়েস করে দেওয়ার জন্য। ইপ্তি, হ্যাঁ বলো। একটা কথা বলবো।
মাইন্ড করবে না বলো, মানে তোমার শ্বশুর বাড়ি নিয়ে বলবো। ওকে বলো। নীলিমার ওই কাজিনটা দেখতে তো ভালোই, কিন্তু মেয়েটাকে এতক্ষণে একটা বারও হাসতে দেখলাম না। মেয়েটা কি এমনই গোমরা হয়ে থাকে? না মানে একটু লাজুক তো তাই। আমাকে শেখাবে তুমি কোনটাকে লাজুক বলে? মেয়েটা কেমন জানি রাগি রাগি একটা মুড নিয়ে চলছে, দেখে মনে হচ্ছে অ্যাটিটিউডটা বেশি। ইফতি আর তীব্রর কথা নীলিমার পাশ থেকে শুনে ফেলল। নীলিমা বলল, আসলে ভাইয়া মিশান এমনই, আগে এমন ছিল না। ও যেমন একটা মিষ্টি মেয়ে, ঠিক তেমনই মিষ্টি হয়ে হাসি খুশি থাকতো। একটা অ্যাক্সিডেন্টে ছোট মার মৃত্যুটা চোখের সামনে দেখে এতটা ধকল সহ্য করতে পারিনি। ছোট মার মৃত্যুর সাথে সাথে ওর হাসিটাও চলে যায়। জানেন ভাইয়া, আমার না ঠিক মনে পড়ছে না মিশান লাস্ট কবে হেসেছিল। শুধু এইটুকুও মনে আছে, ছোট মা বেঁচে থাকতে ওকে লাস্ট হাসতে দেখেছিলাম। মেয়েটার কষ্টগুলো হয়তো এইভাবেই চাপা দিয়ে রাখে। তীব্র আর কিছু বলল না, চুপ করে আর চোখে মিশানকেই তাকিয়ে দেখছে। নীলিমা হলুদের জন্য হাতে একটা ব্লু আর ইয়েলো কম্বিনেশনের একটা লেহেঙ্গা হাতে নিয়ে মিশানকে ডাক দিয়ে ট্রায়াল রুমে যেতে পরে আসতে বলল। মিশান জামাটা পরতে নারাজ হলেও নীলিমা ওকে জোর করে জামাটা হাতে নিয়ে ট্রায়াল রুমে পাঠায়। মিশান খুব ইতস্তত বোধ করছে, এরকম জামা পরার অভ্যাস নেই। সেই ছোটবেলায় পরেছিল নিলয় ভাইয়ের বিয়েতে, তাও মা পরিয়ে দিয়েছিল। মিশান লেহেঙ্গার দিকে তাকিয়ে মায়ের কথা মনে করতে করতে ট্রায়াল রুমে গেল। অনেক কষ্টে লেহেঙ্গাটা পরে মিশান বের হয়। বেরিয়ে আসতে সবাই হা করে মিশানের দিকে তাকিয়ে আছে। নীলিমা তো চোখের পলকই পড়ছে না। মিশানকে দেখতে এত বেশি সুন্দর লাগছে বলার ভাষা নেই। তীব্র একটা ছেলে যে কিনা কোনো মেয়ের দিকে একবার ছাড়া দুইবার তাকায় না, সেও মিশানের দিকে অপলকভাবে চেয়ে আছে। তীব্রর এই শিশু চেনে ইফতি খেয়াল করলো। আরে মিশান, তুমি এই জামাটা হলুদে পরো না কেন? পরবে না কেন? এই জামাটা মিশান পরলে ছেলেপক্ষ ভুলে ওকে হলুদ লাগিয়ে চলে যাবে। বৌদিদের এমন কথা শুনে সবাই হেসে দিল। মাশাআল্লাহ, আমার বোনটাকে যা লাগছে না। তোমাদের সবার দেখা হয়েছে, এবার জামাটা চেঞ্জ করে আসি। ঠিক আছে, যা। মিশান জামাটা চেঞ্জ করার জন্য ট্রায়াল রুমের দিকে যাবে বলে ঘুরতেই কিছু একটার সাথে স্লিপ খেয়ে পড়ে যেতে নেয়। মিশান নিজের ব্যালেন্স আটকাতে পারে না। তখনই পাশে থেকে কেউ একজন মিশানকে টেনে ধরল। এক হাত মিশানের কোমরে আর এক হাত মিশানের ডানা বরাবর। মিশান চোখ বড় বড় করে তাকালো। তীব্র মিশানকে ধরেছে। মিশান হতবাগের মতো তীব্রের দিকেই তাকিয়ে আছে। এতক্ষণে মিশানের চোখে পড়ল তীব্র মিশানের দিকে তাকিয়ে আছে। মিশানও তাকিয়ে আছে। মিশানের পড়ে যাওয়া দৃশ্যটা শুধু নীলিমা আর ইফতিই দেখতে পেল। ওরা কিছু না বলে মুচকি মুচকি হাসতে লাগলো। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মিশানের হুঁশ ফিরল। এইভাবে বাঁকা করে রাখবেন, আমায় সোজা করবেন না। ও হ্যাঁ, সরি। ইটস ওকে অ্যান্ড থ্যাঙ্কস বলেই মিশান চলে গেল। মিশানের কেমন যেন ফিল হচ্ছে আর নিজের উপর রাগ হচ্ছে। কেন জানি মনে হচ্ছে পড়ে গেলেই ভালো হতো। এমনভাবে কোনোদিন কোনো ছেলে মিশানকে স্পর্শ করেনি, তাই এত রাগ হচ্ছে। এদিকে তীব্র কেমন জানি একটা ঘোরের মধ্যে চলে গেছে। সেও এই প্রথম কোনো মেয়েকে স্পর্শ করলো এমন করে। নীলিমা, বলো। বলছিলাম কি, তিরোরা তো বিয়ের বয়স হয়েছে, ও তো কোনো মেয়ের দিকে ঘুরেও তাকায় না। আজকে সব উল্টাপাল্টা লাগছে। ভাবছিলাম কি তোর সাথে যদি মিশনের লিঙ্কটা করিয়ে দেওয়া যায়। তুমি কি পাগল হয়েছো? মিশান করবে বিয়ে? ইফতি, তুমি কি মিশানের এরকম পোশাক দেখে ভুলে গেলে ও একটা মাফিয়া কুইন, গ্যাংস্টার? হ্যাঁ তো কি হয়েছে, আমার ভাইও একজন মাফিয়া কিং, দুজনের মিলবে। তোমার মাথায় কিছু আছে? কি নিয়ে তুমি বিজনেস করো? তুমি জানো না এক বনে দুই ভাগ থাকে না? হ্যাঁ জানি তো। আর এইখানে বাঘ কোথায়? একজন বাঘ আর একজন বাঘিনী, দুজনের প্রয়োজন। আমি আজই তিরোর সাথে কথা বলবো। যা ইচ্ছে করো, আমি মিশানকে কিছু বলতে পারবো না। আমার ভয় লাগে। মানুষ মারতে মিশান 2 সেকেন্ড ভাবে না। আর আমি যদি ওকে বলি, ও বলবে বসতে দিলে শুতে চাও। ওকে, যা করার আমি করব। শপিং শেষ করে সবাই বাইরে ডিনার করবে বলে ঠিক করলো। রেস্টুরেন্টের ভিতর গিয়ে সব থেকে বড় টেবিলটা বুক করলো, যেখানে ওরা সবাই প্লাস বডিগার্ডরাও। ইফতি ইচ্ছে করে মিশনের পাশে তীব্রকে কৌশলে বসালো।
তীব্র কেমন যেন নার্ভাস লাগছে মিশনের পাশে বসতে। হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে। সবই ভারী খাবার খাচ্ছে আর মিশন জাস্ট স্যুপ আর সালাদ নিয়েই বসে রইল। তীব্র আর চোখে মিশনের খাওয়া দেখছে। মিশন এক মনেই খাবারের দিকে তাকিয়ে খাবার খেয়ে যাচ্ছে চুপচাপ। সবাই কথা বলছে, হাসাহাসি করছে আর খাবার খাচ্ছে, কিন্তু মিশন নিজের মতো করে খাবার খাচ্ছে। মিশনের এমন অদ্ভুত আচরণে তীব্রর খানিকটা অবাকই হলো। এমনভাবে মিশন খাচ্ছে যেন ওর আশেপাশে কেউ নেই, কোনো আওয়াজ ওর কানে যাচ্ছে না। এর মধ্যেই মিশনের ফোনে কল এলো একটা আননোন নাম্বার থেকে। মিশন নাম্বারটার দিকে তাকিয়ে থেকে তারপর ফোন কানে নিয়ে চেয়ার থেকে উঠে সবার থেকে একটু দূরে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? কেউ তো আসি বলতে পারেন, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী? হোয়াট রাবিস, কি যাতা বলছেন? হু আর ইউ? ম্যাডাম, আপনার মাথা হট আছে, আমি পরে আবার কল করবো নি, কেমন? খোদা হাফেজ। হোয়াট দ্য? বলতে না বলতেই ফোন কেটে গেল। মিশন অনেকটাই রেগে ফোনটা সুইচ অফ করে পেছনে ঘুরতেই চোখ বড় বড় হয়ে গেল। মিশনের পেছনে তীব্র দাঁড়িয়ে আছে। আপনি আমার পেছনে দাঁড়িয়ে কি করছেন? সেটা আমি বললে কি বিশ্বাস করবেন? টেবিলে যারা বসে আছে তাদের গিয়ে জিজ্ঞাসা করেন। মিশন অনেকটা অবাক হয়ে গেল। সবার দিকে তাকাতেই দেখে সবাই মিশনের দিকেই তাকিয়ে আছে। হোয়াট? সবার দিকে রাগে সুরে প্রশ্নসূচকভাবে বলল, মিশন, তুই কি ঠিক আছিস? কোন জগতে থাকতিস বলতো? আরে কি হয়েছে সেটা বলবে তো? কুল ডাউন মিস্টার, ও সরি মিস মিশান, আমি বলছি। মিশনের যখন ফোনে কল আসে, মিশন উঠে দাঁড়াতে ঘুরতেই তীব্রর হাতে টান লাগে। তীব্র অনেকটা অবাক হয়ে হাতের দিকে তাকা দিয়েই দেখতে পেল মিশনের ওড়নাটা তীব্রর ঘড়ির সাথে বাজেভাবে আটকে আছে। মিশন বেখেয়ালের সামনের দিকে যাচ্ছে। এদিকে তীব্র মিশনকে ডাকছে পেছন থেকে। নীলিমা ডাকছে। মিশনের তাতে কোনো হুঁশই নেই। না জানি কোন ঘোরের মধ্যে ছিল মিশন। বাধ্য হয়ে তীব্রই খাবার টেবিল ছেড়ে মিশনের পিছু যেতে হয়। এবার সবটা শুনে মিশনের হুঁশ ফিরল। চোখ বন্ধ করে বড় নিঃশ্বাস নিয়ে তীব্রর দিকে তাকিয়ে নরম সুরে বলল, মিশনের মুখ দিয়ে কোনোভাবেই সরি বের হচ্ছে না, বিকজ মিশন আজ অবধি কাউকে সরি বলেনি। সরি বলার প্রয়োজনই পড়েনি। ইটস ওকে মিশান, সরি বলতে হবে না। মিশন পুরোই ভীত হয়ে গেল। তীব্রর দিকে করুণ দৃষ্টিতে তাকালো। ক্যান আই আস্ক ইউ এ কোয়েশ্চেন? শিওর। এনি প্রবলেম? নো, ইটস ওকে। কোনো সমস্যা থাকলে বলতে পারেন। নো থ্যাঙ্কস, এভরিথিং ইজ অল রাইট। ওকে, কোনো সমস্যা হলে জানাবেন। শিওর। তীব্র কেন জানি আজ মিশন মন ছুঁয়েছে। বারবার মিশনকে দেখছে। সবাই যার যার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়ল। সবাই বাড়িতে পৌঁছেও গেল। বাড়িতে সবাই শপিং নিয়ে খুব মাতামাতি করছে, আর মিশন নিজের নিয়মে রুমে চলে গেল। রুমে গিয়ে এক সেকেন্ডও দেরি করলো না, সাথে সাথে বাথরুমে ঢুকে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে রইল। মিশন চোখ বন্ধ করলে সেই দৃশ্য দেখতে পাচ্ছে। শপিং মলে পড়ে যাওয়ার সময় তীব্র কিভাবে ওকে ধরে। মিশনের খুব ইতস্তত লাগছে। এই প্রথম কোনো ছেলে মিশনকে এভাবে টাচ করেছে। মিশনের ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। ওর প্রতিটা গার্ড, কেয়ারটেকার সব মেয়ে। আর আজ ওর সাথে কি হয়ে গেল? নিজেকে আয়নায় দেখছে, চোখ দুটো লাল হয়ে আছে। নিজেকে কেন জানি আজ অন্যরকম লাগছে। কেন এমন লাগছে সেই উত্তর মিশন পাচ্ছে না। বাসায় ফেরার পথে গাড়িতে বসে আছে তীব্র ইপ্তি। ইপ্তি ড্রাইভ করছে, পাশে সিটেই তীব্র বসে আছে। গাড়িটা পেছনের গাড়ি নিয়ে আসছে। তীব্র অনেকটাই চুপচাপ বসে আছে। ইপ্তিও বসে আছে আর নানার কথা বলছে। এরই মধ্যে ইপ্তি বলে উঠল, একটা কথা জিজ্ঞেস করবো তোমায়? বলো। আমরা সমবয়সী হওয়া সত্ত্বেও আমি বিয়ে করছি আগে, আর তোমার কোনো হদিসই নেই। যদিও আমি 3 মাসের বড়, তবুও এটা কোনো ফ্যাক্ট না। তা বিয়েটা করবে কবে শুনি? বয়স তো আর কম হয়নি। 3 মাস পরে যখন জন্মেছি 3 মাস পরেই বিয়ে করব। মানে এর গ্যারান্টি দিচ্ছ? অবভিয়াসলি। এমনভাবে বলছো যেন সব ঠিকঠাক আছে, 3 মাস পরেই বিয়েটা করে নিবে।
তা আছে নাকি কেউ? ইপ্তি, এটা কোনো প্রশ্ন হলো না। আমার যদি কোনো পছন্দ থাকে সেটা আর কেউ না জানলেও তুমি জানবে। ও আই সি। তা কেমন মেয়ে চাই আপনার? শান্ত, শিষ্ট, ভদ্র। যেহেতু কথা বেশি বলা আমার পছন্দ না, সো মেয়ে কথা কম বলবে আর শুনবে বেশি। হুম। তারপর? তারপর মেয়েটা অত্যন্ত সাধারণ থাকতে হবে, আর 5টা মেয়ের মতো না। চঞ্চল হবে না, মিষ্টি একটা মেয়ে হবে। দিন শেষে যখন ঘরে ফিরব, বউটার মুখ দেখেই যেন সব ক্লান্তি চলে যায়। মনে হাজারো অভিযোগ থাকলেও সেগুলো প্রকাশ করবে না। আর আমি তো একটা মাফিয়া, আমার ব্যস্ততা আর কাজ সব কিছুই মুখ বুঝে মেনে নিতে হবে। মোট কথা, মেয়েটা সব দিকেই মিষ্টি হবে। বাপরে, সবই তো তোমার ডিমান্ড দেখছে। শুধু এমন মেয়ে দেশে কেন, এই গ্রহেও নেই। যেখানে আছে সেখান থেকে খুঁজে আনবো। ইপ্তি মুচকি মুচকি হাসছে আর তীব্র কথা শেষ করে চোখটা বন্ধ করে নিল। চোখ বন্ধ করতেই মিশনের চেহারাটা ভেসে উঠল। ফ্রেশ হয়ে মিশন রুমে এসে ল্যাপটপ নিয়ে বসলো। ল্যাপটপে কিছু কাজ শেষ দিয়ে বারান্দায় দাঁড়িয়ে রইল আনমনে। আজ কেন জানি একা থাকতেও ইচ্ছে হচ্ছে না। সব কাজিনরা ছাদে পূর্ণিমা রাতের চাঁদের হাট বসিয়েছে। সবাই খুব হই হুল্লোড় করছে। মিশন কি মনে করে যেন ছাদের দিকে গেল। সবাই খানিকটা অবাক হয়ে মিশনের দিকে তাকালো, কেননা মিশনকে ডাকলেও মিশন এসব আড্ডায় আসে না। আজ হঠাৎ নিচ থেকে এসে সবার মাঝে বসে পড়লো। আরে এ তো দেখছি গরিবের বাড়ি হাতির পাড়া। মানে তুমি যে আমাদের সাথে আড্ডায় বসেছো, আনএক্সেপ্টেড ছিল এটা। আমি আসাতে কি কারো প্রবলেম? না, তাহলে আমি চলে যাই, নো প্রবলেম। আরে মিশন আপু, তুমি রাগ করছো কেন? সারা তো মজা করছিল। আমার এই ননদিনীটা যে কি হচ্ছে দিন দিন। চুপ করে বসো। আমি এত বড় হয়ে সবার সাথে গল্প করছি, তাতে কিছু হচ্ছে না। আর তুমি আসাতে কি হবে শুনি? ওকে ওকে, আই সি, ইটস অল রাইট। তোমরা কি নিয়ে গল্প করছিলে জানতে পারি? হ্যাঁ, কেন জানতে পারবি না? অবশ্যই জানতে পারবি। এখানে গল্প হচ্ছে এই টপিক নিয়ে যে কত সালে বিয়ে করবে এবং কেমন লাইফ পার্টনার চাই। ও আচ্ছা, বুঝলাম। হ্যাঁ রে বোন, এখন তোর পালা এসে গেল। মানে? মানে আমরা তো সবাই গোল হয়ে বসেছি, একজন আরেকজনের পর সিরিয়াল ধরে বলছে। তুই তো রাফির পাশে বসেছিস, রাফির গল্প এইমাত্র শেষ করলো, তাহলে এখন তোর পালা। হোয়াট দা? আমার কোনো গল্প নেই, তোমরা বলো, আমি শুনছি। না না, এমন কথা বলে চলবে না, বলতে হবে। কি বলতে হবে? আগে বল তোর কেমন ছেলে চাই আর কবে বিয়ে করবি। বিয়ের জন্য আমি এখনো রেডি নই, সো এটার কথা বলতে পারলাম না। আর কেমন ছেলে চাই সেটা হলো, যাকে আমি বিয়ে করব তাকে আমার লেভেলে হতে হবে, মানে আমার মতোই টপ মাফিয়া। আল্লাহ, দড়ি ফালাও, আমি উঠা যাই। আপু তারপর বলো। তারপর আর কি, বললামই তো, আমার লেভেলে হতে হবে, মানে আমার মতো রাগী, জেদি, এক কথায় মানুষ, সত্যবাদী, বেপরোয়া। মিশনের এমন কথা শুনে সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে। মিশন কিছু বুঝতে পারছে না, এত অবাক হওয়ার কি হলো। এরই মধ্যে কফি নিয়ে এলো বাড়ির কাজের লোক। সবাই কফি খাচ্ছে আর গল্প করছে। মিশন চুপচাপ সবার গল্প শুনছে। দেখতে দেখতে ঘনিয়ে এলো নীলিমার বিয়ের দিন। পুরো বাড়ি আলোক সজ্জা দিয়ে ভরপুর। শহরের সবচেয়ে দামি হোটেলটা বুক করেছে বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ করার জন্য। বিশাল কমিউনিটি সেন্টার সেখানে। আনন্দে হইচয়ে ভরপুর ছেলে মেয়ের বাড়ি। বাড়ির ভেতরে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আর বাড়ির বাইরের দিক দিয়ে আলোকসজ্জা। মিশন ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশটা ঘুরে ঘুরে দেখছে আর মনে পড়ছে সেই 11 বছর আগে নিলয়ের বিয়ের কথা। নিলয়কে ছোটবেলা থেকে দাদা বলে ডাকতো। ওর বিয়েতে কত মজা এনে করেছিল, ঠিক এমনটা করেই তো বাড়িটা সাজানো হয়েছিল। তবে এখন কেন আগের মতো মজা করছে পাচ্ছে না মিশন। ভাবছে সেই কথাই মিশন। উত্তরটা পেয়েও যায়। সেদিন মিশনের মা ছিল, কিন্তু আজ নেই। মিশনের সবটুকু খুশি জুড়ে মিশনের মাই ছিল। এরই মধ্যে আবারও মিশনের ফোন বেজে উঠল, সেই একই নাম্বার থেকে। মিশন রিসিভ করতেই, হ্যালো, কি করছেন ম্যাডাম? হু আর ইউ? রাগ করছেন কেন ম্যাম? আমি কি রাগের কোনো কথা বলেছি? গো ডাউন। জাস্ট শাট আপ।
এই যে আবারও রেগে যাচ্ছেন। আমি শুনেছি আপনার বাবা নাকি একজন মস্ত বড় মাফিয়া। আপনি কি আপনার বাবার পাওয়ারে এত তেজ দেখাচ্ছেন? ওহ, আই সি। আর কি শুনছেন? আপনি লন্ডনে থাকেন, আপনার বাবা মাফিয়া। লন্ডনের একটা ভার্সিটিতে পিএইচডি করছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর উপরে। বাবা পাওয়ারে চলেন। ওকে, আপনি দেখছি আমার সম্পর্কেতে অনেক কিছুই জানেন। ভেরি ইন্টেলিজেন্ট। তো আপনি কে সেটা বলবেন না? আর আমার সাথে কন্ট্যাক্ট করার উদ্দেশ্য? বলবো, তবে আপাতত এইটুকুই বলছি, আমিও আপনার বাবার লেভেলের একজন। আর আপনার সাথে কন্ট্যাক্টের কারণ আমি আপনাকে পছন্দ করি, বিয়ে করতে চাই। ও রিয়েলি? আই এম ইমপ্রেসড। ইউর অ্যাটিটিউড গ্রেট। সো ক্যান আই মিট ইউ? করবো ম্যাম, এত উত্তেজিত হবেন না, সময় হলে ঠিক দেখা দিব। ওকে, আই এম ওয়েটিং। সো দেন, গুড নাইট। মিশন ফোনটা রেখে দিয়ে রুমে চলে গেল। সাথে সাথে মিশন ল্যাপটপ নিয়ে বসলো। ল্যাপটপে নাম্বারটা ট্রেস করার চেষ্টা করলো। সিমটা কোনো বিকাশের নাম্বার, যেটা কারো নামে রেজিস্ট্রি করা নেই, আর লোকেশন ঢাকাতেই দেখাচ্ছে। মিশন বুঝতে পারলো মিশনের সম্পর্কিত সব ইনফরমেশনটা বাইরের কেউ দিয়েছে, ভেতরে কেউ দেয়নি। মিশন শুধু ভাবছে কে হতে পারে, আর লোকটার কোনো খারাপ মতলব আছে সেটা স্পষ্টই বুঝতে পারলো। সকালবেলা ঘুম ভাঙলো সবার হইচইয়ের আওয়াজে। তীব্র কাল রাতে ইপ্তির সাথে এসেছে মামা বাড়ি। ইপ্তির সব বন্ধুরা এসে গেছে। তীব্র মানুষটা অনেক রাগিয়া জেদি হলেও ওর একটা দিক ভালো আছে, সব সময় ঠান্ডা মাথায় কাজ করে, হাসি মুখে সব কিছু ম্যানেজ করবে। এমনভাবে থাকে কেউ ওকে দেখে বুঝতেই পারবে না ও এত ডেঞ্জারাস। খুব সহজেই সবার সাথে মিশে যেতে পারে। তীব্র এটা বিশ্বাস করে, কারোর সাথে না মিশলে বোঝা যায় না কে কী রকম। চেহারা দেখে কাউকে 100% জাস্টিফাই করা যায় না। দিন কেটে যাচ্ছে। বিকেলের দিকে সবাই সাজগোজ শুরু করেছে। কনে পক্ষে আগেই চলে গেছে কমিউনিটি সেন্টারে, পাত্রপক্ষ পরে আসলো। কনে পক্ষরা বরণ করে নিল ওদের। মিশানা সেই লেহেঙ্গাটা পরেছে। বৌদিদির নিজের হাতে মিশানকে সাজিয়ে দিয়েছে। মিশান খুবই হালকা সাজ সেজেছে, তবু ওকে নজর কাড়া সুন্দর লাগছে। সাজগোজের প্রতি মিশানের কোনো ইন্টারেস্টই নেই। মিশানের বাবা মিশানকে দেখে পুরাই অবাক। মিশানকে কত ঠান্ডা লাগছে। শান্ত মেয়ের মতো নীলিমার পাশে বসে আছে চুপচাপ, যেন ওর কোনো কিছুতেই বিরক্ত লাগছে না। চারিদিকে গান বাজনার আওয়াজ। তীব্র আর চোখে মিশনকে দেখছে। ইপ্তি তীব্রকে ডাক দিলে তীব্র ইপ্তির পাশে এসে বসতে যেও উঠে মিশানের পাশে বসে। মিশান দেখেও না দেখার ভান করে চুপ হয়ে মাথা নিচু করে বসে আছে। সংকোচ ভেঙে তীব্র নিজেই বলল, হাই। হ্যালো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? সেম অ্যাজ ইউ। মিশন কেন জানি তীব্রর সামনে লজ্জা পাচ্ছে। এমন একটা ফিল হচ্ছে মিশন রিয়েলাইজ করতে পারছে না। তীব্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মিশনকে। মিশন দেখতে আজকে খুবই বেশি সুন্দর লাগছে। মিশনের হালকা সাজগোজ তীব্রর খুব মনে ধরেছে। প্রথম দেখার পর থেকেই তীব্রর নজর কেড়েছে মিশন। তীব্র কিছু একটা বলতে যাবে ঠিক তখনই মিশন বলে উঠল, এক্সকিউজ মি, ড্যাড ডাকছে, আমি আসছি। ওকে, সি ইউ। মিশন উঠে গেল। তীব্র এবার ইপ্তির পাশে যেয়ে বসলো। ইপ্তির কানের কাছে গিয়ে তীব্রকে বলতে লাগলো, মেয়েটা দেখতে একটু বেশি যেন মিষ্টি, ঠিক আমার মনের মতো, যেমনটা আমি চাই। চাপা স্বভাবের, কম কথা বলা, লাজুক মিষ্টি ঠোঁট, আর মায়াবী তার চোখের চাহনি। প্রেমে টেমে পড়লে নাকি? আই থিঙ্ক সো। ও মাই গড। বাই দ্য ওয়ে, ও কিসে পড়ে? লন্ডনেই তো ওর জীবন। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কমপ্লিট, নাও পিএইচডি করছে কম্পিউটার সায়েন্স নিয়ে। ওয়াও, গ্রেট। আমার সাবজেক্ট নিয়ে পিএইচডি করছে। বাবা, এমনভাবে বলছো তুমি আর ও সেম এজ। 4 বছর আগে তোমার পিএইচডি কমপ্লিট করেছো, ভুলে যেও না। শাট আপ ইপ্তি। মিশন দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তীব্রকে দেখছে। ওর হাসিটা দেখছে খুব বেশি ভালো লাগছে। খোঁচা খোঁচা দাড়ি, সরু লম্বা নাক,
ছেলে আন্তাজের ভ্রুটা খুব বেশি মোটা না, চোখটা লেডি কিলারের মতো, দাঁতগুলো হালকা কুকরানো বলে হাসিটা এত বেশি সুন্দর তীব্রর। মিশন নিজেও জানে না ও তীব্রের দিকে তাকিয়ে আছে। এদিকে নীলিমাকে ইপ্তি সবটা খুলে বলেছে। নীলিমা খুব ভয় পাচ্ছে ব্যাপারটা নিয়ে। ইপ্তিকে নীলিমা বোঝানোর চেষ্টা করলো এটা কোনোভাবেই সম্ভব না। মিশন চায় তার লাইফ পার্টনার একজন মাফিয়াই হোক, ঠিক ওর লেভেলের। এদিকে তীব্র চায় ওর লাইফ পার্টনার হোক একদম তীব্র থেকে আলাদা, সাদা সিধে আর মিষ্টি মেয়ে। হিসেব কিছুতেই মিলছে না। তীব্র ঠিক যতটা ঠান্ডা মেজাজের, ঠিক এর থেকেও হিংস্র রূপ নিতে পারে। ঠান্ডা মাথায়ও মানুষ মারে। যদিও জানতে পারে মিশন একজন মাফিয়া, তবে ও মিশনের প্রতি ওর ফিলিংসগুলো মেরে ফেলতে এক সেকেন্ডও টাইম নেবে না। ইপ্তি নীলিমাকে টেনশন করতে না করলো, যা করার ওই হ্যান্ডেল করে নিবে বলে দিল। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যাচ্ছে। সব আত্মীয়জনরা এসে গেছে। কনে পক্ষ বর পক্ষরা সবাই হাজির। মিশনের কাজিনরা একটা ঝুড়িতে লটারির মতো কাগজ দিয়ে ভরেছে, যার মধ্যে কোনোটায় আছে নাচ গান, কৌতুক, অভিনয়, র্যাম্পের শো ইত্যাদি। যার ভাগ্য যা পড়বে সেটাই করতে হবে। একে একে প্রায় সবার পালা হতে লাগলো। কেউ নাচছে, কেউতে অভিনয়। খুব বেশি মজা হচ্ছে, বড়দেরও বাদ রাখেনি। নিলয় দাদা আর বৌদিদি একসাথে নেচেছে। এমন সময় পালা এলো তীব্রর। তীব্রকে লটারি নিতে বলা হলো। তীব্র নিতে চায় না। তীব্রকে জোর করে লটারি হাতে ধরিয়ে দেওয়া হয়। আর লটারিতে যা ছিল সেটা দেখে সবাই অবাক। সেখানে শর্ত ছিল মিশনের সাথে নাচতে হবে। নীলিমার কলিজার পানি ঠান্ডা হয়ে গেছে এটা শুনে। ওদের বাড়ির সবাই হা হয়ে গেল। মিশন অনেকটা শক খেয়ে দাঁড়িয়ে রইল। এটা ভেবে কার এত বড় সাহস হলো এই শর্তটা লেখার মিশনকে নিয়ে। মিশনের বাবা বুঝতে পেরে মিশনের পাশে দাঁড়িয়ে মিশনকে বলল, বাবা মিশন প্লিজ রাগ করো না, যে করেছে সে তো মজা করার জন্য করেছে। বাবা প্লিজ সিন ক্রিয়েট করো না। আর তুমি তো নাচ পারো, আগে তুমি কত নাচানাচি করতে। প্লিজ বাবা না করো না, যাও বাবা। মিশন চোখ গরম করে বাবার দিকে তাকালো। চোখ দুটো রাগে টকবক করছে। কিন্তু এদিকে তীব্র, ওর তো শরীর ঠান্ডা হয়ে আসছে। ও তো নাচ পারে না, কিভাবে নাচবে? মিশন এসে তীব্রর সামনে দাঁড়ালো। তীব্র মিশনের কাছে কানের কাছে যেয়ে বলল, আমি না নাচ পারি না, আপনি একটু কষ্ট করে হ্যান্ডেল করে নেবেন প্লিজ। আই উইল ট্রাই। গান বেজে উঠল, একটা ইংলিশ এবার গ্রিন গান। গানের সাথে তাল মিলিয়ে নাচতে লাগলো তীব্র মিশন। সবাই মুগ্ধ হয়ে দেখছে ওদের নাচ। নাচের একটা স্টেপে তীব্র মিশনের কোমর জড়িয়ে ধরতে হয়। কোমরে হাত পড়তেই মিশন কেঁপে উঠল। প্রথমে কোনো ছেলে মিশনকে এভাবে ধরেছে। মিশনের হৃদয় স্পন্দন কেন জানি সফট করছে। বুকের ভেতর যেন ধরফারক চলছে ক্রমাগত। এর মনে অবস্থাও তীব্রও হচ্ছে। এক পর্যায়ে গান শেষ হয়ে গেল, কিন্তু মিশন আর তীব্র দুজনের এক ঘোরের মধ্যে আছে। একজনের চোখের মধ্যে ডুবে আছে আর একজন। মিশনের হাতটা তীব্রর বুকের সই ব্লেজার ধরে আছে, আর তীব্রর হাত মিশনের কোমরে। চারপাশ থেকে হাততালির আওয়াজ আসতেই দুজনের ঘোর কাটলো। মিশন থমকে গিয়ে ছিটকে দূরে সরে গেল। তীব্র মিশনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, আর মিশন তীব্র দিকেই তাকিয়ে পেছনের দিকে পিছিয়ে যাচ্ছে। তীব্র মিশনের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে পেছনে ঘুরে ইপ্তির পাশে যেয়ে বসলো। কি ভাই, পুরো ফাটিয়ে দিলে তো। দুজনকে কিন্তু হেব্বি লাগছিল, আর ডান্স তো লাজবাব। তীব্র ইপ্তির দিকে তাকিয়ে লাজুক হাসি এসে দিল। এরই মধ্যে মিশন গার্ডদের রেখে এক ছুটে সবার থেকে বাইরে চলে এলো। মিশনের বাবা তা লক্ষ্য করলো। মিশনের পিছু নিতেই মিশন বাইরে বের হয়ে গাড়ি নিয়ে চলে যেতে লাগলো। মিশনের বাবাও মিশনকে ফলো করতে লাগলো। আর এইদিকে তীব্রর এক গাঁট প্রীতম এসে তীব্রর কানে কানে কিছু একটা বলতেই তীব্র চোখে রাগের শিখা ফুটে উঠল। ইপ্তিকে তীব্র কাজের ছুতো দিয়ে বেরিয়ে চলে এলো। তীব্র, প্রীতম, পলাশ আরও কিছু গার্ড সবাই বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। মিশন গাড়ি নিয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালো। রুমে ঢুকে আয়নার সামনে যেয়ে দাঁড়ালো। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। নো মিশন,
এটা তুই না। বি কেয়ারফুল মিশন অ্যান্ড কন্ট্রোল ইউর সেলফ। কাম ডাউন মিশন, কাম ডাউন। ইউ ওয়েন মেন্টালিটি অ্যান্ড মাইন্ড দ্যাট ওয়াচ ইন দ্য মির। ইটস নট ইউ। ইউ আর এ মাফিয়া। ইউ আর এ মাফিয়া। ইউ আর হার্টলেস ইমোশনালস, এ ইয়াং গ্যাংস্টার। আই নাথিং অর নাথিং, 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 নাথিং। চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে মিশান। হঠাৎ করে মিশান ডিসিশন নিল মিশান এখনই লন্ডন ব্যাক করবে, এখানে এক সেকেন্ডও থাকবে না। ভেবেই গা থেকে অর্নামেন্টসগুলো খুলতে লাগলো। এরই মধ্যে মিশানের বাবা এসে মিশানের রুমে নক করলো। মিশান ওর বাবাকে ভেতরে আসতে বলল। কি করছো বাবা? অনুষ্ঠান তো শেষ হয়নি এখনো, এভাবে চলে এলে কেন? I will go back, Dad. I can't stay more in Bangladesh. বাবা কি হয়েছে তোমার? এরকম কথা বলছো কেন? প্লিজ এমনটা করে না, বাড়ির সবাই মন খারাপ করবে। বাড়ির সবার কথা ভাবো একটাবার প্লিজ। Dad, বলো ডান। তুমি জাস্ট এইটুকুই বলো। অ্যাকচুয়ালি তুমি চাইছোটা কি বলো আমাকে? আমি জাস্ট এইটুকুই চাই, তুমি বিয়েটার অনুষ্ঠানের শুরু থেকে শেষ অবধি উপস্থিত থাকো। দ্যাট ইটস দেন তুমি বাংলাদেশ ছেড়ে লন্ডনে ব্যাক করো, আমার কোনো আপত্তি নেই। তোমাকে আর কোনো দিন আমি বাংলাদেশে আসার কথা বলবো না। ওকে ফাইন। দেন এটা বলো, এসব সাকসেস অ্যাটেন্ড করে তোমার কি লাভ? বাবা তুমি কি করছো এসব? ইয়া আই সি ইউ হ্যাভ নো অ্যান্সার। ওকে নো প্রবলেম। এখান থেকে তোমার কি লাভ হচ্ছে আমি জানি না। তোমার একটা বুড়ো বাবা আছে, ভাই আছে, একটা হলো ফ্যামিলি আছে, তার জন্য না হয় তুমি রইলে। বাট আমার তো এখান থেকে কোনো লাভ হচ্ছে না, উল্টো ক্ষতিই হচ্ছে। এখানে এত এত মানুষ, এদের হইচই এর সাউন্ডে আমার মাথা শেষ। তারপর বিভিন্ন স্টেপের বিভিন্ন রিচুয়াল মেনটেন করা, তার মধ্যে এরকম একটা সং সেজে ঘোরাফেরা। আই এম জাস্ট ফেড আপ দ্যাট আই কান্ট টেক এনিমোর। না বাবা একটু মাথা ঠান্ডা করো, এমন কথা বলো না। ড্যামের দিকে তাকিয়ে অন্তত আর 2 দিন স্যাক্রিফাইস করো প্লিজ বাবাই। মিশন অনেক বেশি অবাক ওর বাবার আচরণ দেখে। এতটা মিনতি করে কখনোই বাবা কথা বলে না। এতক্ষণ ধরে এভাবে ঠান্ডা মাথায় কথা বলারও কথা না। একটুতেই রেগে যায় বলে সে কথা বন্ধ করে চুপ করে সরে যায়। অথচ বাংলাদেশে আসার পর থেকে খুব মিনতি করে কথা বলে। মিশনের মাথায় ঢুকছে না। এইদিকে মিশনের এখান থেকে চলে যাওয়ার কারণটাও মুখ ফুটে বলতেও পারছে না। চোখ বন্ধ করলেই তীব্রর কথা মনে পড়ে। বাবার আচরণগুলো ভিন্ন হওয়ায় মাথা কাজ করছে না মিশানের। কথাটা বাড়িয়ে মিশান ফ্রেশ হতে চলে গেল। মিশানের বাবা মিশানকে অনুষ্ঠানে সাথে করে নিয়ে যায়। মিশান চুপচাপ বসে আছে একটা চেয়ারে, কপালে হাত দিয়ে কিছু একটা ভাবছে। নাচ গান শেষে সবাই হলুদ দিতে লাগলো বরকনেকে। এরই মধ্যে তীব্র এসে পড়ল। এত এত মানুষের মধ্যে তীব্র শুধু মিশানকেই খুঁজছে। হঠাৎ পলাশ জানালো মিশান একটা নিরিবিলি জায়গায় বসে আছে। তীব্র মিশানের কাছে দিয়ে ওর সামনে দাঁড়িয়ে বলল, ক্যান আই সিট হিয়ার? শিওর? মন খারাপ? না, জাস্ট মাথাটা একটু ব্যথা করছে। ও আচ্ছা, তো পড়াশোনার কি অবস্থা? জি ভালো। একটা কথা বলবো? ইয়া শিওর। নীলিমা আপু বলেছিল আপনি ইপ্তি ভাইয়ার সমান সমান। সো আপনি তো আমার থেকেও বড়, তাই আমাকে আপনি করে বলবেন না প্লিজ, তুমি করে বা নাম ধরেই ডাকবেন। ওকে নো প্রবলেম। আসলে পারমিশন ছাড়া কাউকে নাম ধরে ডাকা প্লাস তুমি করে বলাটা আমার ডিকশনারিতে নেই, তাই আর কি। ইটস ওকে। তো আপনি বিয়ে করেছেন কবে? মেয়ে মিলছে তাই বলতে পারছি না এক্স্যাক্টলি। মেয়ে মিলছে না আপনার? কি বলছেন? আপনি দেখতে এত সুন্দর, প্লাস আপনার চালচলন একদম পারফেক্ট। আর আপনি কোনো মেয়ের দিকে তাকালে তো এমনি এমনি পটে যাবে, কিন্তু বলতেও হবে না, এমনি এমনি মেয়েরা আপনার পিছু নেবে। একটু বেশি প্রশংসা হলো না? নো, ইটস রিয়েলি টু।
ওকে, আই সি, বাট আমার মিলছে না। আই মিন, মন মতো পাচ্ছি না। পেলে সাথে সাথেই বিয়ে করে ফেলবো। সাথে সাথেই? ইয়া, আমার এসব হই হুল্লোড় করে বিয়ে করা পছন্দ না। আমার বউকে সবাই ফ্রিতে দেখে মজা নেবে। আই ডোন্ট লাইক দিস। যাকে পছন্দ হবে সাথে সাথে বিয়ে করে ঘরে তুলবো। ও আচ্ছা, কেমন মেয়ে পছন্দ জিজ্ঞাসা করব কি না? থাক, কি মনে করবে আবার? মনে মনে বললাম। তারপর তুমি বিয়ে করছো না কেন? সেম, আমারও মন মতো মিলছে না। গ্রেট, কেমন ছেলে পছন্দ একবার জিজ্ঞাসা করবো নাকি? না থাক, মনে মনে এসব বললাম। এরই মধ্যে এক সার্ভেন্ট এসে মিশন আর তীব্রকে কফি দিয়ে গেল। দুজনেই বসে অনেক গল্প করছে আর কফি খাচ্ছে। এইদিকে সবাই বর কনের গায়ে হলুদ তো লাগাচ্ছে, সাথে নিজেরা হলুদ জড়াজড়ি করে মজা করছে। মিশন আর তীব্র কথা বলতে বলতে অনুষ্ঠানের দিকে যাচ্ছে। মিশন অনেকটাই ফ্রিলি তীব্রর সাথে গল্প করছে, অনেকটাই মিশে গেছে ওরা দুজন। সবার মাঝখানে যেতেই মিশনের এক কাজিন এসে তীব্রর গালে আচমকা হলুদ লাগিয়ে দিল। তীব্র আর চোখে দেখেও কিছু বলল না। মিশন অনেকটা রেগে গেল তীব্রর গালে হলুদ লাগানো হয়েছে বলে। উল্টো তীব্র বলল, আচ্ছা ঠিক আছে, এত রাগ করতে হবে না। মজা করে দিয়েছে, একটু আধটু মজা তো করবেই, বিয়ে বাড়ি। বাট কোনো কিন্তু নয়। বাই দ্য ওয়ে, আপনি তো আমার সম্পর্কে বেয়ান লাগেন, তাই না? মেবি। বিয়ে বাড়ি, বেয়ানের সাথে তো মজা করা যায়, তাই না? মানে? তীব্র এক চোখ টিপ দিয়ে ডেভিল স্মাইল দিয়ে নিজের গাল থেকে হলুদ হাতের আঙ্গুলে নিয়ে নিল। এদিকে মিশন বুঝতে পারছে না কি হচ্ছে। তীব্রর দিকে বড় বড় করে তাকিয়ে আছে। তীব্র হলুদ নিয়ে মিশনের গালে লাগিয়ে দিল। এমন সময় মিশনের চোখ আটকে যায় অন্য কিছুতে। তীব্রর হাতের কবজিতে রক্ত লেগে আছে কিছুটা। মিশন এটা ভালোভাবেই দেখতে পাচ্ছে। তীব্রকে বলতে যেও বলল না। কিছুটা সন্দেহ হলো। মিশন স্বাভাবিকভাবেই তীব্রর সাথে কথা বলে যাচ্ছে। মিশন তীব্রর সাথে কথা শেষ করে ওর বাঙালি গার্ডদের কাছে যেয়ে তীব্রর দিকে দেখিয়ে বলল, এর ফুল ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমার চাই, আজ রাতের মধ্যেই। ওকে ম্যাম। মিশন আর চোখে তীব্রকে দেখছে আর পর্যবেক্ষণ করছে। তীব্রর ব্যাপারটা নিয়ে মিশন খুব ভাবছে। তীব্রকে দেখে পুরোটাই কেমন যেন রহস্যময় লাগে। আর একদিকে তীব্রর কাছে